পর্যাবৃত্ত গতি। প্রথমে হচ্ছে গতি। তোমরা কিন্তু গতি পড়ছো। গতি মানে হচ্ছে মোশন। গতির মধ্যে একটা পার্ট যার নাম পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, গতির মধ্যে একটা পার্ট যেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির মধ্যে একটা পার্ট সে হচ্ছে কম্পন গতি বা দোলন গতি। একটা পার্ট। এই কম্পন গতি বা দোলন গতির মধ্যে একটা পার্ট দোলন গতির মধ্যে একটা পার্ট সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতি। এই সরল সন্ধিত স্পন্দন গতি দুই রকম। একটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন। আর একটা পার্ট হচ্ছে অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। স্টপ রাইটিং। এদিকে তাকাও। স্টপ লেখালেখি স্টপ আপাতত। গতির মধ্যে একটা পার্ট হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির মধ্যে একটা পার্ট হচ্ছে কম্পন গতি বা দোলন গতি। দোলন গতির মধ্যে একটা পার্ট হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতির মধ্যে একটা পার্ট হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি দুই রকম। একটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। তোমরা একটু ইংরেজিটা একটু খেয়াল করলে তুমি দেখবা পর্যাবৃত্ত গতি আর ইংরেজি হচ্ছে পিরিয়ডিক মোশন এইটা। আর এটার মধ্যে তুমি যদি দেখো এটার কম্পন গতি বা দোলন গতি, এটার নাম হচ্ছে ভাইব্রেশনাল মোশন বা অসিলেটরি মোশন। আর সরল সন্ধিত স্পন্দন গতি এর নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সংক্ষেপে আমরা এর নাম রাখবো SHM। সংক্ষিপ্ত নাম SHM। সরল সন্ধিত স্পন্দনের মধ্যে দুটো পার্ট। একটা হচ্ছে লিনিয়ার রৈখিক সরল সন্ধিত স্পন্দন গতি আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার কৌণিক সরল সন্ধিত স্পন্দন গতি। নাও লেখালেখি ওকে আটকাও। এটা তুমি কোথায় দেখতে পাবা? এটা দেখতে পাবা যদি একটা স্প্রিং হয়, এই স্প্রিংটার সাথে এম ভরে একটা বস্তু লাগানো আছে, দেন তুমি এটাকে যদি একটু টেনে ছেড়ে দাও তাহলে এরম করবে। এটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন। আর অ্যাঙ্গুলার যদি তুমি এখানে অল্প কৌণিক বিস্তারে একটা বস্তুকে দোলাও, যদি দোলাও তাহলে তুমি দেখতে পাবা এইটা অল্প কৌণিক বিস্তারে এখানে গতির করবে, একটা রেখার পরে এরম করতে থাকবে।
অল্প কৌণিক বিস্তারে যদি তুমি ঘুরাও তাহলে দেখার পরে এমন করতে থাকবে। আর তুমি যদি বৃহত্তর কৌণিক বিস্তার নিয়ে যদি তুমি এ করো, যেমন কম্পন গতি বা দোলন গতি, এটা হচ্ছে এরকম, হ্যাঁ, কম্পন গতি বা দোলন গতি, এটা হচ্ছে এরকম। দেখো এখান থেকে তুমি একটা ইয়ে দোলাইলা, এই ছোট করে দেখতেছে, হ্যাঁ, কারণ অনেক কিছু লেখার আছে তো। এই দেখো এটা অনেক কৌণিক বিস্তার নিয়ে এটা এইরকম এরকম যদি করে তাহলে এটা হচ্ছে আমাদের কম্পন গতি বা দোলন গতি বা ভাইব্রেশন, সেটা হচ্ছে কম্পন গতি, যেটা ভাইব্রেট করে সেটা হচ্ছে কম্পন গতি। আর এটা হচ্ছে দোলন গতি। এই দোলন গতি যখন এই কোণের মানটা, এই থিটার মানটা যখন অত্যন্ত কম হবে 4 বা 5 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা এই যে এরকম করতে থাকবে। যদি কোণের মান কম হয় তাহলে এঙ্গে করতে থাকবে। তো এই জায়গাতে যে এরকম করে ওটাই হয়েছে এই যে অল্প কৌণিক বিস্তারে, ওটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন। কথা শোনো, সকল গতি কি পর্যাবৃত্ত গতি? ন। সকল পর্যাবৃত্ত গতি কি কম্পন গতি? ন। সকল কম্পন গতি কি সরাসরি স্পন্দন গতি? ন। সকল স্পন্দন গতি কি কম্পন গতি? ইয়েস। সকল কম্পন গতি কি পর্যাবৃত্ত গতি? ইয়েস। সকল পর্যাবৃত্ত গতি কি গতি? ইয়েস। তাহলে নিচ থেকে ইয়েস, ওপর থেকে ন। কারণ এদের মধ্যে একটা পার্ট এটা, তার মধ্যে একটা পার্ট এটা, তার মধ্যে একটা পার্ট এটা। তাহলে ওদের মধ্যে এটা আছে, ওদের মধ্যে এটা আছে। তাহলে সকল কম্পন গতি পর্যাবৃত্ত গতি, সকল সঞ্চয় স্পন্দন গতি কম্পন গতি বা দোলন গতি, সকল সঞ্চয় স্পন্দন গতি দোলন গতি, সকল সংশোধন স্পন্দন, আচ্ছা সকল সংশোধন স্পন্দন গতি কি পর্যাবৃত্ত গতি? ইয়েস। কারণ ওর মধ্যেই তৈরি বেড়ে যাচ্ছে, সকল সংশোধন স্পন্দন গতি কি পর্যাবৃত্ত গতি? ইয়েস। সকল পর্যাবৃত্ত গতি কি সংশোধন স্পন্দন গতি? ন। সকল পর্যাবৃত্ত কি কম্পন গতি বা দোলন গতি? ন। সকল দোলন গতি কি পর্যাবৃত্ত গতি? ইয়েস। সকল পর্যাবৃত্ত গতি কি গতি? ইয়েস। সকল গতি কি পর্যাবৃত্ত গতি? ন। তাহলে উপর থেকে এগুলো নো, কারণ এর মধ্যে ওটা চলে যাচ্ছে। বুঝতে পারছো? এটা আমি তোমাকে বললাম। এটা বাপ, এটা বাবা, এর আছে দুটো সোল, এটা এর আবার এর মধ্যে একটা পাঠ। তাহলে এর আবার দুটো বেটা, এর আবার দুটো বেটা, এর আবার দুটো বেটা, জমি জমা শেষ হয়ে যাবে। এর দুটো বেটা, এর বাপ কি? ইয়েস। এর বাপ কি? নো। এর বাপ কি? এর বাপ কি? ন। তো ই এর বংশ থেকে আছে, ইউ ওর বংশ থেকে আছে। তাহলে ই কি অর? হ। ই কি অর? হ। উই কি এর? না। উই এটাতে এক লয়। বিষয়টা এরকম। সকল গতি কি পর্যাবৃত্ত গতি? ন। সকল পর্যাবৃত্ত গতি কি গতি? হ্যাঁ। তাহলে ওই এটা পার্ট। এরকম মজা করলাম, এটাই। তাহলে এটাই তোমাকে এখানে বলার চেষ্টা করা হলো। স্যার হ্যাঁ দাঁড়াও, কথা আছে, মেলা কথা আছে। কাহিনী হচ্ছে কি, এটা ছোট করে একটা চিত্র লিখছি, এই চিত্রগুলো আঁকে দিছি। এখন কাহিনী শোনো। দোলন গতি এটা এই যে এটা শোনো। পর্যাবৃত্ত গতি তো তোমাকে পড়ানোই হবে। পর্যাবৃত্ত গতি কি জিনিস? পর্যাবৃত্ত গতি এটা কাকে বলা হয়? পর্যাবৃত্ত গতি এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। একটু দেখো, পর্যাবৃত্ত গতি এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটা দুটি কথা থাকবে। নির্দিষ্ট সময় পর যে গতি পুনরাবৃত্তি হয়। কি? নির্দিষ্ট সময় পর যে গতির পুনরাবৃত্তি হয় তাকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি বলে। যেমন
দেখো নির্দিষ্ট সময় পর পর কোন দিক থেকে কী সমস্যার হ্যান্ড দেন ওগুলো কিছু করা যাবে না। নির্দিষ্ট সময় পর পর এটা হচ্ছে মেইন টার্ম, অর্থাৎ ফিক্সড ইন্টারভ্যাল টাইমে আবার রিপিট হয়। তাহলে ফিক্সড ইন্টারভ্যাল টাইমে যদি কোনো গতি রিপিট হয় তাহলে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ওই একই দিক থেকে অতিক্রম করতে হয় হ্যান্ড দেন ওলে অত কিছু কাহিনি করা যাবে না, খালি এই কথা বলতে হবে। এটা একই দিক থেকে হ্যান্ড দেন এত কিছু, এখানে যদি আরও কোনো শর্ত লাগিয়ে দিয়ে হ্যান্ড দেন দিই লাস্টে দেখা যাবে এটাই গুরুত্ব হারায় ফেলবে, নির্দিষ্ট সময় পর পর তার গুরুত্ব হারায় ফেলবে। তাহলে ফিক্সড টাইম ইন্টারভ্যালে যদি গতি রিপিট হয় তাহলে সেটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এখানে বৃত্ত কথা লেখা থাকাতে বাচ্চারা মনে করে যে মানে ওই যে ঘড়ির কাঁটার গতি এটা পর্যাবৃত্ত গতি, সূর্য পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরতেছে এটা মনে পর্যাবৃত্ত গতি, হ্যাঁ এগুলো পর্যাবৃত্ত গতি, কিন্তু সমানভাবে ঘুরতে হবে নট নেসেসারি। নির্দিষ্ট সময় পরপর যদি রিপিট হয় সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমি বিষয়টা তুলে ধরতেছি। ধরেন একটা বৃত্ত, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এটা বৃত্ত, আমি একটু অনেক ভালোভাবেই বোঝানোর চেষ্টা করি। বৃত্ত থেকে শুরু করলাম, এখানে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা পয়েন্টে বেগ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড, এখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে সমকৌণিক বেগ ঘুরতেছে। তার মানে যদি প্রথমবার ঘুরে আসতে তার 2 সেকেন্ড সময় লাগে, দ্বিতীয়বার ঘুরে আসতে 2 সেকেন্ড সময় লাগবে, তৃতীয়বার ঘুরে আসতে 2 সেকেন্ড সময় লাগবে, চতুর্থবার ঘুরে আসতে 2 সেকেন্ড লাগবে। তাহলে নির্দিষ্ট সময় পর পর ওই গতি পুনরাবৃত্তি হচ্ছে, আবার পুনরাবৃত্তি হচ্ছে, আবার পুনরাবৃত্তি হচ্ছে, আবার পুনরাবৃত্তি হচ্ছে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটাই যে খালি উদাহরণ তা না, এরকম হলে হবে। যেমন যেমন এই যে সমকৌণিক বেগে যে ঘোরা লাগবে না, এখানে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ হচ্ছে এখানে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, মানে কমে গেছে আর কি। তারপরে এখানে এসে বেগ মাঝখানে এখানে এসে বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ও মা। তারপর আবার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ও মা। তারপরে বেগ আবার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে ওইদিকে ওই পাটাকে জোরে ঘুরছে, এটা পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি। কারণ একটা নির্দিষ্ট সময় পর এই প্রথমবার যে টাইমে আসে, পরের বার ওই একই সময় আবার ঘুরে আসে, দ্বিতীয়বার একই সময় ঘুরে আসে, এটা পর্যাবৃত্ত গতি। এমন হলে পর্যাবৃত্ত গতি হবে। প্রথমবার বেগ বাড়ছে, তারপরে বেগ কমছে, তারপরে বেগ আবার বাড়ছে, বেগ আবার কমছে, বেগ বাড়ছে, বেগ কমছে, বেগ বাড়ছে, বেগ কমছে, বেগ বাড়ছে, বেগ কমছে, বেগ বাড়ছে, বেগ কমছে, নির্দিষ্ট সময় পরপরতে আসতেছে। এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। এই বৃত্তের উপরে হলে ঘটনা নট নেসারি, এমন হলে হবে। যেমন যেমন এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, যে ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ওপর দিয়ে একটা পিঁপড়ে হাঁটতেছে। তো ইঙ্গে করে হাঁটতেছে, তো বারবার নির্দিষ্ট একটা সময় পর পর সেই গতির পুনরাবৃত্তি করতেছে, এই পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত বলে যেখানে বৃত্তের মধ্যে হতে হবে নট নেসারি। তো একটা চতুর্ভুজের ওপর দিয়ে একটা ইঁদুর হাঁটতেছে, চতুর্ভুজের ওপর দিয়ে এরে ও খেলতেছে। ইঁদুর খেলে না, খেলে কিন্তু তোমার অজান্তে খেলে। তুমি বদমাইশ দাবার দেবা দেখে তোমাকে না দেখে খেলে। এই 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 এভাবে ঘুরতেছে এইরকম করে, সরি এইদিকে এইদিকে করে নির্দিষ্ট সময় পরপর ঘুরতেছে, নির্দিষ্ট সময় পরপর ওই গতিটা পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। এখানে নির্দিষ্ট সময় পরপর গতির পুনরাবৃত্তি ঘটাচ্ছে, তাহলে এটা কি গতি? পর্যাবৃত্ত গতি। খালি তাই না, তুমিও জগতে চলাফেরা করতেছ, যদি তোমার লাইফস্টাইল ডিসিপ্লিন হয়, নিয়মের মধ্যে যদি থাকে, তাহলে তুমি যে লাইফস্টাইল জীবনযাপন করতেছো এটা পর্যাবৃত্ত গতি। আসর আজান দিলে দম্বর করে নামাজ পড়তে যাচ্ছ, আবার মাগরিবের নামাজ পড়তে যাচ্ছ, আসে পড়তে বসতেছো, এই করছো, সেখানে নির্দিষ্ট এটা একই কাম করতেছো তুমি পার ডে, প্রত্যেক দিনই, এটা পর্যাবৃত্ত। এই উদাহরণটা হচ্ছে পর্যাবৃত্ত। তুমি প্রতিদিন সকাল 8টার সময় উঠে কলেজে যাচ্ছ, 2টার সময় আসতেছো, আবার পরের দিন আবার সকাল 8টায় উঠে কলেজ যাচ্ছ, আবার 2টার সময় আসতেছো, এটা পর্যাবৃত্ত গতি। নির্দিষ্ট টাইম পরপর তুমি বারবার ওই কাজটা রিপিট করতেছো, তাহলে পর্যাবৃত্ত গতি। এটা প্রজাপতি, প্রজাপতি কি করতেছে? এটা প্রজাপতি, প্রজাপতি কি করতেছে? ও এটি দাঁড়িয়ে থেকে, এটা গাছ, ও এটি 2 সেকেন্ড ধরে থাকে লাফ মেরে ওই গাছে উঠে ওটি 1 সেকেন্ড অবস্থান করে, ওটি 1 সেকেন্ড অবস্থান করে ওটি 1 সেকেন্ড থেকে আবার লাফ মেরে নিচে নামে, এটি 2 সেকেন্ড থাকে আবার লাফ মেরে উপরে ওটি 1 সেকেন্ড থাকে। তাহলে এরকম করে খেলতেছে, এটি 2 সেকেন্ড, ওটি 1 সেকেন্ড, লা 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 1 2 লাফ মারছে 1, আবার লা 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 1 2 লাফ মারছে আবার 1, বারবার রিপিট করছে, এটা পর্যাবৃত্ত গতি। এটার আবার তোমার ছায়া প্রকাশনী বইয়ে এটা আবার উদাহরণ এইভাবে তুলে ধরছে, নাকি ইন্ডিয়ান কনসেপ্ট বইয়ে সম্ভবত, এসি বানানোর বইয়ে তারা এরকম করছে। হ্যাঁ, কি করছে তারা? এরকম করে এইটা একটা ইয়ে দিছে, হ্যাঁ, দেওয়ার পরে এটা লিখছে H, এটা লিখছে T,
তো এটি এটা হলো 2 সেকেন্ড। কি লেখছে এই যে ধরো প্রজাপতি খেলতেছে, খেলে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠছে, উঠে ওটি 1 সেকেন্ড অবস্থান করছে, তারপর নিচে নামছে, নামার পর 2 সেকেন্ড অবস্থান করছে, আবার 1 সেকেন্ড উপরে উঠছে, ওখানে উপরে উঠছে, উঠে 1 সেকেন্ড থাকছে, থাকে নিচে নামছে, নামে আবার 2 সেকেন্ড মানে চুপচাপ বসে থাকছে, তারপর আবার উপরে উঠছে, উঠে ওখানে 1 সেকেন্ড থাকছে, থাকে নিচে নামে আবার। এটা পর্যাবৃত্ত গতি। এখানে সে তারা উদাহরণ দিয়েছে 0 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড, ওটা হচ্ছে 9 সেকেন্ড। দেখো তো এখানে এই গ্যাপের মধ্যে সময় কত আছে? 1 সেকেন্ড। তাহলে উপরে ছিল কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর বসে ছিল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তো বলছে এটা পর্যাবৃত্ত গতি। বিষয়টা কি বোঝা পারছো? আচ্ছা, গেল এটা। খালি তাই না, একটু খেয়াল করো, আমি এই যে খেয়াল করো, এটা একটা স্প্রিং, এটা একটা ভর ঝুরে দিছি, দেওয়ার পরে এটাকে টেনে এটা ছাড়িয়ে দিছি। কি করতেছে? ওইকে ডান্সিং করতেছে। এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, এখান থেকে টেনে ছেড়ে দিছি, তাতে আমি দেখতে পাচ্ছি এখানে আছে 2 সেকেন্ডে, তারপর আছে 2 সেকেন্ডে, এখানে গেছে 2 সেকেন্ডে, ওখানে গেছে 2 সেকেন্ডে। তাহলে এরকম করে সে খেলতেছে, মানে স্প্রিংটা খেলতেছে, এম ভরে বস্তুটা খেলতেছে। সে এমত অবস্থায় 2 2 4 2 6 আর 2 8। আবার দেখো 2 2 4 2 6 2 8, 2 2 4 2 6 2 8। দেখো তো 8 সেকেন্ড পর পর একই জায়গায় যাচ্ছে না? ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে না? আবার এখান থেকে দেখো 2 4 6 8, 2 4 6 8। দেখো তো নির্দিষ্ট সময় পর পর একই জায়গাতে আসতেছে না? নির্দিষ্ট সময় পর পর 8 সেকেন্ড যাওয়ার পর পর দেখো কুটি থাকে, আর এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, কিন্তু 8 সেকেন্ড পর পর কোথায় থাকে? দেখো একটু, দেখো 8 সেকেন্ড পর পর কোথায় থাকে? দেখো দেখো 2 4 6 8 ওখানে থাকে, 2 4 6 8 আবার ওখানে থাকে। তাহলে 8 সেকেন্ড পর পর ওই জায়গাতে আসতেছে। স্যার 4 সেকেন্ড পরে আসছে, তোর নেওয়া যাবি না, নির্দিষ্ট সময় পর পর নিতে হবে। তাহলে নির্দিষ্ট সময় পর পর ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এটা কি পুনরাবৃত্তি ঘটানো? 2 4 পুনরাবৃত্তি ঘটানো, কেমন তো আবার ঘটাচ্ছে তো। তাহলে এটা কি পুনরাবৃত্তি হলো? 2 4 পুনরাবৃত্তি হলো না? তাহলে এমুড়ে সম্পূর্ণ হলে পুনরাবৃত্তি হয়। তাহলে 2 4 6 8 পুনরাবৃত্তি হলো, 2 4 6 8 পুনরাবৃত্তি হলো। এই মোশনটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। কি মোশন? ব্যাক অ্যান্ড ফোর্থ। এটা কি? পর্যাবৃত্ত গতি। এটা পর্যাবৃত্ত গতি। এটা তুমি এটা সুরশলাকা দেখছো নাকি? সুরশলাকা দিয়ে কোনো কাচের উপরে বাড়ি দিয়ে শব্দ তৈরি করা হয়, তাহলে এটা কি গতি? এটা পর্যাবৃত্ত গতি। এটা পর্যাবৃত্ত গতি বলতে স্পেশাল পার্ট, যার নাম স্বরসঞ্চিত স্পন্দন গতি, যার নাম স্বরসঞ্চিত স্পন্দন গতি। এটা অনেকে বলবে যে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর একই দিকে অতিক্রম করে, হ্যান দেন, না হলে বাচ্চারা কি করে? ঝামেলা করে। কি ঝামেলা করে? তারা বলে স্যার এদের 2 এদের 4 আবার তাকে যাতে যাচ্ছে। না 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 হয়নি, 2 4 পুনরাবৃত্তি হলো না, আবার এবার পুনরাবৃত্তি হলো। তাই এটা জটিলতা এড়ানোর জন্য বলবে তারা, কিন্তু কথা বই লেখা হয় না, কিন্তু লেখা থাকলে ওই বইটাকে নাদান বই বলা হয়, আবেগতাড়িত বই বলা হয়। এখানে মূল শর্ত কি? নির্দিষ্ট সময় পর ঘটনা পুনরাবৃত্তি, আর কিছুই নাই। তারা বিভিন্ন ভাইয়াগুলো বলবে একই দিক থেকে না, একই দিক থেকে না, একই দিক থেকে না, এলে শর্তের মধ্যে পড়ে না। একই দিক থেকে না, এই শর্তের মধ্যে পড়ে। কি শর্তের মধ্যে পড়তে হবে? যে নির্দিষ্ট সময় পর পর ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে কিনা চেক করে দেখো। এটা আবার অনেকে বুঝাতে চাই ব্যান্ড বানাবি, মানে কবিতা গেল, তাতে এটি আসলো, তাতে তাহলে একই দিক থেকে বারবার বুঝে না, এত কিছু করা যাবে না। এটি এত কিছু করলেই বিপদ, এত কিছু করা যাবে না। ব্যান্ড এলে বানানো যাবে না, করলেই বিপদ। কি ঘটনা পুনরাবৃত্তি ঘটালা নাকি? বিষয়টা বুঝছো? তার মানে তোমাকে দেখতে হবে নির্দিষ্ট সময় পর পর ওই একই ঘটনা ঘটতেছে কিনা। কি একই ঘটনা? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর ও যাচ্ছে, যাই আবার ঘুরে আবার আসতেছে, যাচ্ছে যাই ঘুরে আবার আসতেছে। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর ঘটনা পুনরাবৃত্তি ঘটতেছে। তার মানে কি গতি? পর্যাবৃত্ত গতি। এটা যেটা একটা রেখার উপর ঘটনা ঘটতেছে, যেটা একটা রেখার উপর ঘটনা ঘটতেছে, তাহলে এটার নাম হচ্ছে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন, রৈখিক সরসঞ্চিত স্পন্দন গতি। রৈখিক সরসঞ্চিত স্পন্দন গতি তো সরসঞ্চিত স্পন্দন গতি। আবার এটাও কিন্তু তাই না? এই যে এটা
এই যে রে এই যে রে না 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 নির্দিষ্ট সময় পর না না দেখো না 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 ঘটনা ঘটলো না 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 আবার একটা ঘটনা ঘটলো নির্দিষ্ট সময় পর পর ওই ঘটনা একই ঘটনা আবার ঘটাচ্ছে একই ঘটনা আবার ঘটাচ্ছে নির্দিষ্ট সময় পর এমন যদি হতো যে দেখো প্রথমবার যেতে লাগলো 2 সেকেন্ড তারপরে এবার আসলো 4 সেকেন্ডে দ্রুত ধীরে আসলো 2 সেকেন্ড টাইম লাগাছে এরপরে তারপরে আবার এলে প্রভাবিত না এলে প্রভাবিত না একই ঘটনা নির্দিষ্ট সময় পর ঘটতেছে না এলে প্রভাবিত না এগুলো প্রভাবিত বলা হবে না তাহলে একই ঘটনা ঘটতে হবে নির্দিষ্ট সময় পর পর সেগুলো কি গতি পর্যাবৃত্ত গতি দাঁড়াও কথা হবে না এখানে কি শেষ হয়েছে বিষয়টা না এটা চেনার উপায় কি এদিকে তাহলে এই যে লিনিয়ার আমি আবার বলে দিচ্ছি সরল স্পন্দন গতি তার নাম সিম্পল হারমোনিক মোশন আর এটার নাম লিনিয়ার রৈখিক সিম্পল সরল সন্ধিত স্পন্দন গতি এটা হচ্ছে রৈখিক সরল স্পন্দন গতি আর ওটা হচ্ছে অ্যাঙ্গুলার সরল স্পন্দন গতি যেটা আর এটা হচ্ছে না 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 অনেকেই সরল স্পন্দন গতিকে বলা হয় স্পন্দন গতি এটাকে বলে রৈখিক গতি কি গতি হ্যাঁ রৈখিক সরলরৈখিক গতি তো এটা সরলরৈখিক গতি না এটা সরলরেখার পর থাকে না এটাও তো সরলরেখার পর এটাও তো সরলরেখার পর তাই এটা কমন নাম দেয় সরলরৈখিক গতি এটা একটি সরলরৈখিক গতি সরল স্পন্দন গতির মধ্যে বৈশিষ্ট্য লেখা আছে এটি একটি সরলরৈখিক গতি কথা কি মিথ্যা লেখছে না ঘটনা সত্যি এটা সরলরৈখিক গতি বিষয় কথা গেছে এখানে কি দেখে তুমি চিনবা যে এটা কি দেখে তুমি চিনবা কম্পন গতি বা সরল স্পন্দন গতি দেখে চিনবা কিভাবে মানে দোলক গতি বা কম্পন গতি যেটাই বলো না কেন সরল স্পন্দন গতি এগুলি দেখে কিভাবে চিনবা এটা দেখে চেনা উপায় হচ্ছে এখানে টু অ্যান্ড ফ্রো মোশন হবে কি হবে টু অ্যান্ড ফ্রো FRO টু অ্যান্ড ফ্রো মোশন হবে টু অ্যান্ড ফ্রো মোশন হবে টু অ্যান্ড ফ্রো মোশন হবে টু অ্যান্ড ফ্রো মোশন এটাকে অনেকেই বলে এটা আরেকটা ইয়ে আছে ফ্রেজ আছে জানো তো কি ব্যাক অ্যান্ড ফোর্থ টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক ব্যাক অ্যান্ড ফোর্থ মানে এদিক ওদিক তাহলে অনেকে বলবে এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন ব্যাক অ্যান্ড ফোর্থ FORTH ফোর্থ মোশন হ্যাঁ এই মোশনটা দেখে তুমি চিনবা যে এদিক ওদিক ঘুরতেছে কিনা নির্দিষ্ট সময় পর আসতেছে কিনা তাতেই তুমি বুঝবা এটা সরল স্পন্দন গতি নির্দিষ্ট সময় পর পর এদিক ওদিক যাচ্ছে কিনা এদিক ওদিক এদিক ওদিক এই ঘটনা ঘটাতে নির্দিষ্ট সময় পর পর এই ঘটনা ঘটতেছে কিনা তাহলে তুমি বুঝবা এটা কি গতি সরল স্পন্দন গতি তবে একটা রেখার উপর থাকলে সেটা সরল স্পন্দন আর যদি ইঙ্গিং ইঙ্গিং দূরতে থাকে তাহলে হচ্ছে দোলন গতি আরো সুন্দর করে যদি তোমাকে বলি তাহলে হবে এরকম বিষয়টা দেখো দোলন গতির যে একটা সমীকরণ আছে সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এটা খেয়াল করি দোলন গতির সমীকরণ এই সমীকরণ হচ্ছে F সমান -kx টু দি পাওয়ার n যেখানে n এর মান 1 2 3 ইত্যাদি অড নাম্বার এখানে n এর মান তার মানে এর মধ্যে কারা কারা পড়ে যাবি F সমান -kx F সমান -kx কিউব তারপরে পড়ে যাবি F সমান -kx এর 5 অড নাম্বার স্যার ইভেন নিল না কেন জোন নাম্বার নিল না কেন অড নিচ্ছে কেন তারপরে পড়ে যাবি F সমান -kx টু দি পাওয়ার 7 তুমি কি এগুলো সমীকরণ কোনোদিন দেখছো এই যে তুমি কিউব এটা দেখছো তুমি যদি এটা দেখো তাহলে ডেসমস লিখে তুমি আজকে গুগলে যাই সার্চ দেবা দেখবা ওটা গ্রাফ ইকুয়েশন দেখাবে ডেসমস লিখে সার্চ দিলে হবে এবার খেয়াল করি এটা তো তাই না ওকে খেয়াল করি আমরা যদি একটা কাজ করি এদিক বরাবর যদি এটা রাখি x আর এদিক বরাবর যদি y রাখি খেয়াল করবা যদি y রাখি y যদি রাখি এদিক বরাবর হচ্ছে y তো এই বরাবর রাখবো f এই বরাবর রাখবো x দেখো একটু f সমান লিখছি -kx এর উপরে দিছি হচ্ছে কিউব আর এটা কি f সমান -kx এটা কিসের গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা তাই না মূলবিন্দুগামী সরলরেখা না আচ্ছা এটা কিন্তু মূলবিন্দু ঢাল কি নেগেটিভ এটা ঢাল কি পজিটিভ এটা ঢাল কি হ্যাঁ গুড এটা তো তাহলে একটা গ্রাফ হচ্ছে এটার গ্রাফ কিরকম হচ্ছে এরকম আর এটার গ্রাফ কিরকম হচ্ছে এটার গ্রাফ এদিক থেকে এসে মানে যেত
ওইদিকে চলে যাচ্ছে। তো এটি 5 দিলেও তো তাই হবে, এখানে যদি 5 দেই তাও কিন্তু তাই হবে। সেই 5 দিলে কি হবে, এখানে যদি 5 দেই তাহলে কি হবে, এখানে 5 দিলে এটা আরো বেশি ডিপ করে চলে যাবে, আর এটা ইঙ্কের বেশি ডিপ করে চলে যাবে, তাই না? তাহলে এলে কি জটিল না? এলে কি জটিল না? সবচেয়ে সিম্পল কোনটা? এটা না? এটা সিম্পল না? এই জন্য যেহেতু ওগুলো জটিল আর এটা সিম্পলের মধ্যে পড়ে যায়, এটা সিম্পলের মধ্যে পড়ে যায়, তাহলে এই যে কয়টা সমীকরণ দেখতেছে এই সমীকরণগুলো আরো তো জানতেই থাকবে। এই সমীকরণগুলো সবচেয়ে সিম্পল কোনটা? সবচেয়ে সিম্পল যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে সিম্পল যেটা সেটা হচ্ছে এইটা বাবা। সবচেয়ে সিম্পল হচ্ছে এইটা। x টু ভালের এখানে মনে মনে বলা যায় কত? 1। তাহলে এই যে সরলসংখ্যক স্পন্দন দেখতেছো এর সমীকরণ হচ্ছে f সমান মাইনাস kx। আর বাদ বাকিগুলো সব দোলন গতির মধ্যে পড়ে যাবে, সব দোলন গতির মধ্যে পড়ে যাবে বাদ বাকিগুলো। দোলন গতিতে যে এরকম এরকম করে এরকম ইয়ে থাকে না তো, এই সরলরেখা থাকে না তো, সরলরেখা ইঙ্গে থাকে না তো, মানে একবার এই ওই পাটে চলে যায় আর একবার নিচের পাটে এই পাশে চলে আসে। তাহলে ওইগুলো হচ্ছে কমপ্লেক্স, তার মধ্যে সবচেয়ে সরল কোনটা? এটা এটাই। এটা দেখো তো, এটা কি এটার পার্ট না? হ্যাঁ, এটার মধ্যে আবার এটার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই যে এটা, ওটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন। ওটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই সমীকরণটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখানে কাহিনী আছে, আমরা বিস্তারিত যাচ্ছি, টেনশন নাই। কাহিনী আছে, কাহিনী হচ্ছে কি, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন। এফ বল এবং সরণ সমানুপাতিক তবে বিপরীত। বুঝনি? বল এবং সরণ সমানুপাতিক তবে বিপরীত। এই যে এখানে মনে জায়গা নাই আমাদের আরেকটা যদি নেই তাহলে হবে এরকম। দেখো, সরল সন্ধিত স্পন্দনের সমীকরণ ইয়ে কি? সরল সন্ধিত স্পন্দন, খেয়াল কর, ইন্ট্রো চলতেছে আর কি। সরল সন্ধিত সরল সন্ধিত স্পন্দন গতি। দেখো তুমি ছোটবেলায় পড়ে যাচ্ছ, এটা একটি সরলরৈখিক গতি। তারপর মারাত্মক যে জিনিসটা পড়ছো, এখানে বল এবং সরণ পরস্পর সমানুপাতিক। অনেকে বলের জায়গাতে লেখে ত্বরণ, বলের জায়গা কি লেখে? ত্বরণ, কারণ এর মধ্যে থাকে। তাহলে ত্বরণ এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ত্বরণ ও সরণ। ত্বরণ ও সরণ সর্বদা সমানুপাতিক যদি হয় তাহলে তোমার সরল স্পন্দন হবে সমানুপাতিক না, সমানুপাতিক। তবে সমানুপাতিক, তবে দিক বিপরীত, তাই বলা হয় বিপরীতমুখী। ত্বরণ সরণ সর্বদা সমানুপাতিক এবং দিক বিপরীতমুখী, সমানুপাতিক এবং দিক বিপরীতমুখী, এবং দিক বিপরীতমুখী, বিপরীতমুখী যদি হয়, অর্থাৎ এ সমানুপাতিক মাইনাস এক্স, যদি এই শর্ত যদি থাকে তাহলে বুঝবো ওখানে সরাসরি স্পন্দন হচ্ছে। আর এই শর্ত যদি না থাকে তাহলে সরাসরি স্পন্দন হচ্ছে না। তাহলে ত্বরণ এবং সরণ পরস্পর কি হবে? সমানুপাতিক, দিক হবে কি? বিপরীতমুখী। এটাই তো আমার মানে মূল থিম, এটাই মূল থিম। এখানে খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে, দাঁড়াও একটু খেয়াল করতে হবে। এটার কিছু উদাহরণ মনে হয় আমার দেওয়া মনে হয় বেটা, তোমার বইয়ে যেগুলো আছে সেগুলো দেখে নিবা। এটার উদাহরণ বইয়ে যদি আরো কিছু দেওয়া থাকে তুমি একটু দেখে নিবা। উদাহরণ কোন বই থেকে দেখে নিবা? ইসহাক স্যারের বই থেকে, ইসহাক স্যারের বই থেকে, ইসহাক স্যারের বই থেকে। হ্যাঁ, তুমি যদি দূরে ফলো করতে পারো তাহলে ভালো। আমি কিছু উদাহরণ লিখে দিচ্ছি, ইসহাক স্যারের বই থেকে দেখে নিবা। আমি একটা লিখে দিচ্ছি, যেমন হচ্ছে স্প্রিং এর গতি, স্প্রিং এর গতি এটা একটা রেখার উপর থাকে, এটা সরাসরি স্পন্দন গতি। 2 নাম্বার, অল্প কৌণিক বিস্তারে দোলকের দোলন গতি। অল্প কৌণিক বিস্তার লেখা না থাকলে কিন্তু সমস্যা। অল্প কৌণিক বিস্তারে দোলকের দোলন গতি, অল্প কৌণিক বিস্তারে
দোলকের দোলন গতি, দোলকের দোলন গতি, দোলন গতি। তারপরে হচ্ছে সুর শলাকার গতি, গিটারের তারের গতি, গিটারের তারের গতি। সাহেব প্রকাশন দিয়ে 3টে উদাহরণ দিয়েছে। গিটারের তারের গতি, এরে গিটারের তার কম্পোজিশনটা টং, তাহলে গিটারের তারের কম্পন, গিটারের তার তো কাঁপে, গিটারে কাঁপে না, গিটারের তারের এটা। তারপর 4 নাম্বার সুর শলাকা, সুর শলাকার, তাহলে বর্ষ আর কি সুর শলাকার, সুর শলাকার কম্পন, ভাইব্রেশন, কম্পন। এগুলো সবই কি? এগুলো সবই কিসের উদাহরণ? স্বরচিত স্পন্দনের উদাহরণ। বিষয়টা বোঝা গেছে বাবা? এগুলো সবই স্বরচিত স্পন্দনের উদাহরণ। আমি একটা কথা লিখে দিই, নোট তোরা সেই সাথে সুন্দর করে তুলতে থাকো, আমি নোট করি। সকল দোলন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়। এটা আসতে পারে গো। সকল দোলন গতি, দোলন গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, কিন্তু কিন্তু সকল পর্যাবৃত্ত গতি, সকল পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়, দোলন গতি নয়। আরেকটা কথা, সকল সহজ স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি না। আচ্ছা এরে দিয়ে দিই, সকল সহজ স্পন্দন গতি দোলন গতি, কিন্তু সকল দোলন গতি সহজ স্পন্দন গতি নয়, কিন্তু সকল সহজ স্পন্দন গতি কিন্তু দোলন গতি, কারণ ওরই মধ্যে এটা পাঠছে। তাকে সকল সকল HHM সিম্পল হারমোনিক মোশন দোলন গতি, সকল HHM দোলন গতি, দোলন গতি, কিন্তু সকল দোলন গতি, সকল দোলন গতি, দোলন গতি HHM নয়। ও আচ্ছা, ভালো কথা, একটা ভালো সুন্দর একটা কোশ্চেন করছো। এখানে এন এর মান অড নাম্বারই কেন হবে? সুন্দর একটা কোশ্চেন করছো, আমরা সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটা একটা সরল দোলক, সরি, এটা একটা স্প্রিং, তার সাথে এম বল লটকানো। একে যদি এখানে টেনে ছেড়ে দিই, তাহলে যখন সে এম বলটা এখানে যাবে, তখন এক্স দূরত্ব প্লাস এক্স দূরত্ব করবে। আর যখন এক্স এই এমটা এই পাশে চলে আসবে, তখন সে মাইনাস এক্স দূরত্ব করে। কারণ দূরত্ব সবসময় আমরা নেব সাম্যবিন্দু থেকে। একটু পরে আমি তোমার সাথে সেটা লেকচার দিব, এটার পরপরই তোমাকে বলবো, ওই লেকচারটাই চলে আসবে এটার পরপরে। তাহলে এই পাশের দূরত্ব হচ্ছে নেগেটিভ এক্স, আর ওপাশে কি পজিটিভ এক্স। তাহলে একবার পাওয়া লাগবে পজিটিভ, আর একবার পাওয়া লাগবে নেগেটিভ। একটু খেয়াল করে দেখি আমরা, যে যদি আমি এখানে কোথায় গেল সমীকরণটা, সহজ স্পন্দনের সমীকরণ এই যেখানে, যদি আমরা একটু খেয়াল করে দেখি, আচ্ছা অড নাম্বার এখানে খেয়াল করি, এটা তো এটার সাথে মিলে যাবে, এটার সাথে সমবিন্দু থেকে ওইদিকে প্লাস এক্স, এদিকে কি মাইনাস এক্স। আচ্ছা একটু খেয়াল করে দেখি, এটি যদি আমরা অড নাম্বার রাখি, অড, তাহলে এক্স, আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আসলে আমি মূল থিমে তো বা যাইনি, তবে একটু এটা আমি আরেকবার তোমাকে বলবো, আমি আপাতত বলে নিচ্ছি। এক্সের মান যদি পজিটিভ বসাই, দেখো বস্তু যখন এখানে থাকবে তখন বল কাজ করবে ওইদিকে, এফ এবং এক্স, এফ হলো কি পজিটিভ, এক্স কি নেগেটিভ। আর বস্তু যখন ওখানে থাকবে এক্স পজিটিভ, বল কাজ করবে এদিকে। তাহলে এক্স দেখো তো, এক্স এফ কি নেগেটিভ, কারণ এফ এর ডিরেকশন এটা, এফ নেগেটিভ, এক্স এর ডিরেকশন ওটা, এফ এক্স কি পজিটিভ। তাহলে একটা সবসময় আরেকটার বিপরীত হলে মাইনাস থাকা লাগে অল টাইম, হয় এখানে মাইনাস নাহলে ওখানে মাইনাস থাকতেই হবে। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমি এটা অড দিতাম, এফ সমান সমান মাইনাস কে এক্স স্কোয়ার দিলাম, এক্স এর মান যখন আমি পজিটিভ বসাচ্ছি, তখন দেখো এক্স এর মান পজিটিভ বসালে এটি নেগেটিভ পাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করতো ভাই, এক্স এর মান যখন আমি নেগেটিভ দিচ্ছি, তখনও তো নেগেটিভ পাচ্ছি, তাহলে অল টাইম খালি আমার নেগেটিভ হচ্ছে। তাহলে একটা শর্ত ফিল আপ হচ্ছে,
কিন্তু একবার পজিটিভ হলে আরেকবার কি হওয়ার কথা, নেগেটিভ। তখন যদি আমি এখানে একটা কাজ করি, এখানে যদি এটা না দিয়ে যদি কিউব দিই, তখন খেয়াল করে দেখো এক্স এর উপর কিউব দিচ্ছি, তখন তুমি যখন নেগেটিভ এক্স বসাবা তাহলে মাইনাস এক্স এর উপরে কিউব মানে মাইনাস এক্স কিউব, মাইনাস হচ্ছে প্লাস, সেবার পাচ্ছি আমি প্লাস, এফ হচ্ছে পজিটিভ। এক্স যখন নেগেটিভ তখন এফ হচ্ছে পজিটিভ। এটা সব মিলে যাচ্ছে, কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু এবার তুমি এটা যখন পজিটিভ বসাচ্ছ, দেখো এটা যখন পজিটিভ বসাচ্ছ তখন এটা নেগেটিভ, তাহলে এক্স যখন পজিটিভ তখন এফ হচ্ছে কি নেগেটিভ। তাহলে এটার সাথে ওইটা মিলে যায়, কি বিপরীত সম্পর্ক মিলে যায়, যে এক্স পজিটিভ হলে এফ কি হবে নেগেটিভ। এফ এক্স নিয়ে এগুলো এখন কথা বলি নাই, এটা যখন কথা বলবো তখন আমি তোমাকে এটা বলার চেষ্টা আরো ভালো করে করার চেষ্টা করব। কারণ অল টাইম এফ এবং এক্স পরস্পর কি হবে, এক্স পজিটিভ হলে এফ কি আসে রাখবি নেগেটিভ, এই অড নাম্বার থেকে আসে। কিন্তু যদি আমি এটা ইভেন দেই তাহলে তুমি দেখবো অল টাইমে কি আসছে নেগেটিভ, এক্স পজিটিভ বসালেও নেগেটিভ আসছে, নেগেটিভ আসছে, আবার এক্স নেগেটিভ বসালেও নেগেটিভ আসছে। কারণ ইভেন নাম্বার দিলে তো ওটার উপর স্কোয়ার পড়ে গেলে তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে তো আমার ওই শর্ত হচ্ছে না যে এক্স যখন পজিটিভ এফ তখন নেগেটিভ, এক্স যখন নেগেটিভ এফ তখন পজিটিভ, এই শর্ত তো মানতেছে না। আমার তো এই শর্ত মানতে হবে, কারণ সরাসরি স্পন্দন এই শর্ত মানে, তাহলে এটা আমার মানতে হবে। তাই এখানে ইভেন্টগুলো রাখা হয়েছে, অড দিয়ে শর্ত মানে না, সরি ইভেন দিয়ে শর্ত মানে না, তাই অড নাম্বারগুলো রাখা হয়েছে। বিষয়টা কি তোমাকে বুঝতে পারছি? আচ্ছা, এরে তোলা শেষ, খেয়াল করো খেয়াল করো, কথা না বলে খেয়াল করো। আমি কিন্তু এটা তুলতেও দেবো না, তোমার মাথার মধ্যে এটা বেসিক হিসেবে নিতে হবে। তোলা দেখলে কিন্তু বকাঝকা করবো। এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, স্প্রিং এভাবে থাকতে চায়, আমরা এটা দিব না। এটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, স্প্রিং এভাবে থাকতে চায়, ন্যাচারাল লেন্থ থাকতে চায়। এই স্প্রিংকে টান মারবো, কথা বলবো না, এই স্প্রিংকে টেনে এখানে নিয়ে যাব। এরপরে কি করব, স্প্রিংটা আমি দেখব এখানে টেনে যদি ছেড়ে দিই তাহলে আমি দেখব সে কোনো একটা মোমেন্টে এখানে আসছে, তারপর আমি দেখব কোনো একটা মোমেন্টে সে এখানে আসছে, তারপর আমি দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে এখানে আসছে, তারপর আমি দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে এখানে আসছে সংকুচিত হয়ে। এবার আমি দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে ওখানে গেছে, আবার দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে মাঝখানে আসছে, আবার দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে আবার ওইদিকে সরে গেছে। এরপর আমি দেখতে পাবো যতটা ব্যাখ্যা করা যায়। এবার আমি দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে একেবারে ওখানে গেছে, একবারে শেষ মাথায়। আবার দেখতে পাবো কোনো একটা মোমেন্টে সে এখানে আসছে। এবার খেয়াল করি ভাই, একদম খেয়াল করি, এটা হলো আমার সাম্য বিন্দু, ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে থাকতে চায়। স্প্রিংকে যখন এখানে টেনে নিয়ে গেছি তখন স্প্রিং বল কাজ করতেছিল এইদিকে, এফ এইদিকে, আর এক্স এইটা পরস্পর একে অপরের বিপরীত। এই বল দিয়ে স্প্রিং এখানে আসতে চায়, এখানে আসার পর গতি জড়তাজনিত কারণে ভিতরের দিকে ঢোকে। এবার খেয়াল করি, আমরা যখন স্প্রিং এখান থেকে এখানে চলে যাচ্ছে তখন স্যার এটা কি আমাদের এক্স হবে না, এটা আমরা নোটও করে দিব। স্মরণ সর্বদা তোমার নিতে হবে সাম্যবিন্দু থেকে, স্মরণ সর্বদা সাম্যবিন্দু থেকে। তাহলে এটা কি আমাদের এক্স আর এটা কি আমাদের এফ, বিপরীতমুখী কিন্তু। এবার এখানে যখন চলে যাচ্ছে তখন এফ জিরো এক্সও জিরো, কারণ সাম্যবিন্দুতে চলে যাচ্ছে। এবার যখন এখানে ঢুকছে তাহলে এটা আমাদের কি এক্স, আর স্প্রিং কি এখানে যেতে যাচ্ছে না, ওর গতি থামাচ্ছে কেন, কারণ ইকুইলিব্রিয়ামে আবার যাবি, অত বল কাজ করে ওইদিকে। সবসময় স্প্রিং সাইজ সাম্যবিন্দুতে আসতে, আমি টান দিলেও কয় আমি এটি যাবো, আমি চেকা দিলেও কয় এটি যাবো। চেকা মানে কি সংকুচিত করা, তো এখানে নিয়ে আসলেও বলে ওখানে যাব। তাহলে বল কোন দিকে, ওই দিকে। দেখো তো এফ এবং এক্স পরস্পর কি বিপরীত। এবার এখানে যখন থাকবে তখন এক্স এটা আর এফ আমার ওটা, যখন এখানে থাকবে এখান থেকে জানো এক্স নিও না, এক্স সর্বদা সাম্যবিন্দু থেকে, এটা এক্স আর এফ হলো ওইদিকে, ওটা এফ। আর এখানে আসলে এফ জিরো এক্সও জিরো, ওইদিকে চলে গেছে। তাহলে কোথায় আসতে চায়, বল দিয়ে সাম্যবিন্দু দিকে। এইদিকে আমার কি এফ, আবার এক্স আমার সাম্যবিন্দু থেকে ওইদিকে এক্স। দেখো তো প্রত্যেকটা পজিশনে একটু খেয়াল করে দেখো তো, এফ এবং এক্স পরস্পর বিপরীত কি না।
এবার একটু খেয়াল করো, এখানে যখন থাকবে তখন এফ আমার কোনটা, এটা কি, হোয়াট ইজ দিস, এক্স, আর এইটা আমার কি, এফ। যখন এখানে থাকবে এটা কি, এক্স, আর এটা কি, এফ। সরল সঞ্চিত স্পন্দন গতি বা দোলন গতিতে বল সর্বদা সাম্যবিন্দুর দিকে ক্রিয়া করে এবং সরণ সর্বদা সাম্যবিন্দু থেকে হিসাব করতে হয়। নোট করে নাও, সরল সঞ্চিত স্পন্দন গতি বা দোলন গতিতে বল সর্বদা সাম্যবিন্দুর দিকে ক্রিয়া করে সরল সঞ্চিত স্পন্দন গতি ও দোলন গতিতে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মোশনে, যত টু অ্যান্ড ফ্রো মোশন হবে সবগুলোতেই সরল সঞ্চিত স্পন্দন গতি ও দোলন গতিতে বল সর্বদা সাম্যবিন্দুর দিকে ক্রিয়া করে। বল সর্বদা সাম্যবিন্দুর দিকে ক্রিয়া করে। বল সর্বদা সাম্যবিন্দুর দিকে ক্রিয়া করে। লিখছ? বল সর্বদা সাম্যবিন্দুর দিকে ক্রিয়া করে এবং সরণ সর্বদা সাম্যবিন্দু থেকে হিসাব করতে হয়। এবং সরণ সর্বদা সাম্যবিন্দু থেকে হিসাব করতে হয়। এবং সরণ সর্বদা সাম্যবিন্দু থেকে হিসাব করতে হয়। এর ব্যত্যয় যাতে না ঘটে। এই অধ্যায় কিন্তু এটার উপরেই, এটা এখানে এলোমেলো হলে কিন্তু অনেক কিছু বুঝবি না বাচ্চারা। এই যে কথাগুলো বললাম এটা যাতে ব্যত্যয় না ঘটে, এটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করি আছি। এবং আমি তোকে দেখানোর চেষ্টা করছি, দেখো বল এবং সর্বদা বিপরীত 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 বিপরীত। স্প্রিং যাক, সরি, এই যে এম ভরে বস্তু, সে ও পাশেই যাক আর এ পাশে যাক, ও সর্বদা যাওয়ার চাবি সাম্যবিন্দুতে বল দিয়ে। বুঝা যাচ্ছে? এবার স্প্রিং এখানে থাক আর এ পাশে যে কোনো থাক না কেন, যেখানে থাক, এম ভরে বস্তু যেখানে থাক, সরণ হিসেব করবো আমি, সে যাওয়ার সময় আসার সময়ও সরণ হিসেব করবে সাম্যবিন্দু থেকে অলওয়েজ। যেখান থেকে এত, এখান থেকে এত, এখান থেকে এত। এর ব্যত্যয় ঘটলে এই পর্যাবৃত্ত গতি বা সরল স্পন্দন গতি বোঝা কিন্তু মুশকিল, বুঝতেই পারবে না। এর ব্যত্যয় ঘটলে তাহলে আমরা সরণ হিসাব করবো কোথা থেকে, সেটা জাগার আসুক। আমি কিন্তু এই জন্য অনেকগুলো চিত্র আঁকাইছি। সে জাগার আসুক, সরণ হিসাব করবো কোথা থেকে, সাম্যবিন্দু থেকে। আর বল ক্রিয়া করে সাম্যবিন্দুর দিকে। তার মাকে যায় কি বলবো আজকে, যায় তোমার আম্মুকে কি বলবো, মা শোনো কি, বল সাম্যবিন্দু থেকে সরণ, বল সাম্যবিন্দুর দিকে সরণ সাম্যবিন্দু থেকে। কিছু বুঝলা? কি এলো কি এলো, বলো বলো বলো। বল সাম্যবিন্দুর দিকে, এটা দিকে আর এটা কি থেকে। তাহলে বল সাম্যবিন্দুর দিকে আর সরণ সাম্যবিন্দু থেকে। মনে থাকবি না? বল সাম্যবিন্দুর দিকে, সরণ সাম্যবিন্দু থেকে। এটা দিকে আর এটা কি থেকে। এটা তোমরা নোট করে নিছ? নোট করে নিছ না? এটা লো, এটা লো, এলে কি নোট করবা? এটা ওই কথাটা নোট করলে হয়েছে। এটা তো মূল থিম। এই যে এটা যে তোমাকে চিত্র রাখাইছি, এটা তো তোমার মাথায় থাকতে হবে। এই অধ্যায়ের একেবারে চরম বেসিক। এটা যদি তুমি লিখে নাও তাহলে তো সমস্যা। এটা তোমার চরম বেসিক, এটা দিয়েই আমার পুরো অধ্যায় ইয়ে হবে। তাহলে এটা এমনভাবে তুমি মাথায় আঁকড়ে নাও, এটা বলুক আর না বলুক, এটা যাতে ভুলে না যাও। এবার চলো, যাস নে, চলো। ওকে, এবারে মূল থিম চলে যাচ্ছে। মনোযোগ দিও, মনোযোগ দিও, এই মনোযোগ দিও। এই এটা সাপোর্ট, এখান থেকে এটা একটা স্প্রিং, এম ভরে বস্তু। স্প্রিং কি ছোট হলো নাকি? আরো 2 প্যাচ নেবো নাকি? আরো 2 প্যাচ নিলাম। তাহলে এম ভরে বস্তু এখানে লটকানো। ওকে স্যার, এখানে আমি যদি স্প্রিংটাকে এলাবোরেট করি, মানে সম্প্রসারিত করি, তাহলে এরকম হবে। আমি কিন্তু অবশ্যই প্যাচ হিসাব করে দেখি নিই। তুমি যখন পরে আবার প্রোটেক্ট করো না, এটি চলে যাবে। এম ভরে বস্তু এখানে দেখো, এই হিসাবটা যখন করো না প্লিজ,
করে মিশে আমাকে বিব্রত করার দরকার নেই। স্যার এই পেঁয়াজ দেখেন কত, 1 2 3 4 5 9 9 9 1 2 3 4 5 9 9 9 আর না কই গেল, আমি ওটা হিসাব করিনি। মনে করো উপরেও যে কটা পেঁয়াজ নিচেও সে কটা পেঁয়াজ, আমি অত হিসাব করে তোমার কি করে দেওয়া যায়, এটা সম্ভব। এবার এদিকে চলো, পেঁয়াজ যে করে থাক মনে করবো এটাই, হ্যাঁ আরো দূরে দেবো নাকি, দেই আর এটা হ্যাঁ এমবরে বস্তু। এই জায়গাখানির নাম সাম্য বিন্দু, এটার আর এক নাম, এই জায়গার আর এক নাম মিন পজিশন। মিন পজিশন এই জায়গার আর এক নাম ইকুইলিব্রিয়াম পজিশন, যাই যে নামে ডাকে। আর ওইটার নাম, এই জায়গার নাম, হ্যাঁ এই জায়গার নাম সর্বোচ্চ সর্বোচ্চ বিস্তার। কি নাম? সর্বোচ্চ বিস্তার। এটার ইংরেজি নাম এক্সট্রিম পজিশন। এক্সট্রিম চরম পর্যায়ে বলে না, এক্সট্রিম পজিশন। পজিশন এক্সট্রিম পজিশন, এটার নামও এই জায়গার নামও সর্বোচ্চ বিস্তার। তবে ওটা ডান দিকে সর্বোচ্চ বিস্তার, এটা বাম দিকে সর্বোচ্চ বিস্তার। ওইদিকে কিন্তু শয়তান বসবাস করে। আমি কিন্তু বাপ মাকে ভিডিও কল দিয়ে কিন্তু দেখাবো যে দেখেন শয়তান কোথায় বসবাস করে। সর্বোচ্চ বিস্তার, এটার নামও এক্সট্রিম, TREME, এক্সট্রিম পজিশন। পজিশন তাহলে এগুলো, ওটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা সাম্যবিন্দু, আর এটা হচ্ছে এক্সট্রিম পজিশন। ওটা ডান দিকে সর্বোচ্চ বিস্তার, এটা বাম দিকে সর্বোচ্চ বিস্তার। বুঝে আসছে তো? ওই দিকে থাক আর এদিকে থাক, এই দিকে থাক, তাহলে বস্তু এই দিকে থাকবে, এখানে থাকবে, তখন বল কাজ করবে ওই পাটে, যখন ওই পাশে যখন এম ভরে বস্তু থাকবে তখন বল কাজ করবে এই দিকে F। আর বস্তু যখন এই পাটে থাকবে তখন বল কাজ করবে ওই দিকে F, ওই দিকে ক্রিয়া করবে। আর X বিষয়টা আমি ডিরেকশন সহ দিচ্ছি, তাই নেগেটিভ পজিটিভ ধরতেছি না। X বিষয়টা হবে কেমন? X বিষয়টা হবে এইটা, যখন এখানে বস্তু থাকবে তখন সরণ হিসাব করতে হবে এখান থেকে X, আর ওই পাশে যখন থাকবে তখন সরণ হিসাব হবে এখান থেকে X, সাম্যবিন্দু থেকে সর্বদা। আর বলগুলো ক্রিয়া করে সাম্যবিন্দুর দিকে, এটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এবার খেয়াল করতে হবে, মূল থিমে চলে গেছে, আমি একদম সরাসরি স্পন্দনের মূল থিমে চলে গেছে। এবার খেয়াল করতে হবে, এবার খেয়াল করতে হবে সুন্দর। দেখো এখানে যখন কোনো স্প্রিং আসবে দুলতে দুলতে, মাঝখানে যখন আসবে তখন তারপর প্রযুক্ত বল F = 0 হবে। আর যখন ওই পাশে চলে যাবি তাহলে স্প্রিং যখন এখানে যাবি, যখন একটা স্প্রিংকে যদি টানো, এরকম যদি টানো, স্প্রিংকে যত টানবা, এটা তো ন্যাচারাল লেন্থ, এরপরে যত টানবা তত স্প্রিং করবে আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না দিচ্ছে তত বলবি। তার মানে ওখানে যত নিয়ে যেতে থাকবো তত এদিকে বল তত বেশি ক্রিয়া করবে। টান লুকে আমি যাবো না, টান লুকে আমি যাবো না, তো সহজ কম না, টান লুকে যাবো না, মানে যত টানিচ্ছি তত বলের পরিমাণ কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে এই জায়গা F হবে X, F হবে ম্যাক্সিমাম, এক্সট্রিম পয়েন্টে X হবে ম্যাক্সিমাম, এখানে F হবে ম্যাক্সিমাম। সেটা ওইখানে ঢুকুক আর কেসকেই খাক, অত সংকুচিত হোক আর প্রসারিত হোক, এখানে থাকাকালীন সময় F কি? ম্যাক্সিমাম। এবার লা 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 কি? লা লা, হ্যাঁ খেয়াল করি আমরা, এই যে লা লা, ওইখানে যে বেগ কত হবে? 0। এখানে সে বেগ কত হবে? ম্যাক্সিমাম। এখানে বেগ কত হবে? 0। তাহলে এক্সট্রিম পজিশনগুলোতে বেগ কি হয়? 0। ওটি যায় 0 বেগ। এখানে ত্বরণ কি হবে? ত্বরণ কি হবে? এখানে
যেহেতু বল ম্যাক্সিমাম, ত্বরণ হবে ম্যাক্সিমাম। অনেকে বেগ জিরো থেকে মনে করে ত্বরণ জিরো। এখানে ত্বরণ হবে জিরো, যেহেতু বল জিরো। আর এখানে ত্বরণ হবে ম্যাক্সিমাম। বিষয়টা যেহেতু বিশ্রী লাগলো দেখতে, তাই এই বিষয়টা আমি এখন উপস্থাপন করব উদাহরণের মাধ্যমে। নিচে যেখানে কি ঘটনা ঘটে, নিচে এই এই এটা আমাদের লালা পয়েন্ট, মিডল পয়েন্ট, এটা এটা মাঝখানে। খেয়াল করি, এখানে বেগ 1 2 3 4, ছি খেয়াল করি, এখানে বেগ 0, এরপরে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এরপরে বেগ হচ্ছে লালালা কত, দোষটা চুপ থাকো। এরপরে বেগ হয়েছে 9 মিটার পার সেকেন্ড, এরপরে বেগ হয়েছে 12 মিটার পার সেকেন্ড, এরপরে বেগ হয়েছে 14 মিটার পার সেকেন্ড। লাল্লা 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 1 2 3 1 2 3 4 1 2 3 4। এখানে বেগ এখানে 12 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ 9 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পর পর কিন্তু হিসাব করেছে। তারপরে যে 0 মিটার পার সেকেন্ড। কথা হবে না, শুধু দেখা হবে আর চিন্তা করা হবে। যদিও আমি এখানে এই দিকে আসছে, তাই একটুখানি এখানে সিগন্যাল দেওয়া তোমাকে প্রয়োজন। যেহেতু বডি এদিক থেকে এদিকে ঢুকছে, এই বেগগুলো নেগেটিভ, বেগ নেগেটিভ, বেগ নেগেটিভ। যখন বডি ওইদিকে ঢুকবি তখন বেগ হবে পজিটিভ। 0 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। ইস 9 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। খেয়াল করি আমরা, যখন বডি এদিকে ঢোকে একশোকে নেগেটিভ দিকে, তখন নেগেটিভ বেগ, আর ওদিকে ঢুকলে পজিটিভ বেগ। এখানে তোমার ঝামেলা আছে, একটু খেয়াল করলে দেখবে এখানে 1 সেকেন্ডের মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে 5, মানে ত্বরণ 5। এখানে 1 সেকেন্ডের মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে 4, মানে ত্বরণ 4। এখানে খেয়াল করি আমরা, 1 সেকেন্ডে বেগের পরিবর্তন 3। এখানে খেয়াল করি, দেখছো কত, 5, তারপরে 4, তারপরে 3, তারপরে কত, ত্বরণ কি হয়েছে, কমছে। বেগ কি হয়েছে, বাড়ছে। বেগ কখন কমে আর কখন বাড়ে? আচ্ছা, এখানে কিন্তু কিছু ঝামেলা আছে তোমাদের। 1 নম্বর ঝামেলা আমি উতরাই আগে। এখানে কিছু নাদান বাচ্চা বসে আছে, কিছু বাচ্চা আছে বসে, এটা আছে। তাকে যদি একত্রে ভাইবা নেওয়া হয় এবং তাকে যদি এরকম জিজ্ঞাসা করা হয়, বলতো কোনো বস্তু 0 মিটার পার সেকেন্ড বেগ, সেখান থেকে 1 সেকেন্ড পরে বস্তুর বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড। আর একটা বস্তু জানিস কি আছে, আর একটা বস্তুর বেগ 1000 মিটার পার সেকেন্ড, হুড় করে যাচ্ছে। তার মানে 1 সেকেন্ড পরে তার বেগ হলো 1002 মিটার পার সেকেন্ড। যদি বলা হয় কোথায় ত্বরণ বেশি, ব্যাকল কবি নিচে কি হিসাব করে কবি, রে নিচে কত বেগ রে, ওই সর্বনাশ। এখানে আছে, এখানে এই 2 একজন আছে, পাওয়া যাবে। একাকিতে ভাইবা নিলে বোঝা যাবে না। বেগ বেশি কমের উপর ত্বরণ ডিপেন্ড করে না, ডিপেন্ড অন বেগের পরিবর্তন। এখানে পরিবর্তন হয়েছে 2, আর উপরে পরিবর্তন হয়েছে 5। ইয়েস, এই জায়গার একটু আগেও 14, পরেও 14, এখানে পরিবর্তন প্রায় 0। তাহলে ত্বরণ কি হবে, 0। এই জন্য ত্বরণ 0।
আর এখানে হুড় করে পরিবর্তন হচ্ছে কে? কারণ এই যে এই অনেক বল দিয়ে স্প্রিং এর উপর এখানে যখন বস্তু থাকবে স্প্রিং এর উপর প্রচুর বল কাজ করবে, এখানে দ্রুত বেগের পরিবর্তন ঘটবে। এইদিকে যখন আস্তে থাকবে তখন বলের পরিমাণ কমে যাবে, বেগের পরিবর্তনের হারও কমে যাবে, বলের পরিমাণ কমবে, বেগের পরিবর্তনের হার কমে যাবে, এখানে বেগের পরিবর্তনের হার 0। তাহলে স্যার থেমে যাক না, থেমে কেমনি যাবি? এখানে প্রচুর বেগ গতি জড়তাজনিত কারণে বস্তু এদিকে ঢুকবি কিন্তু বল কাজ করবে এদিকে, তাহলে এই 14 বেগ থেকে কমে যাবি -12, তারপরে -9, কারণ ওইদিকে বল। গোপন কথা বলি, কাউরে বলো না, কে যেন কথা বলছে ওর উদ্দেশ্যে ডেডিকেট করলাম। গোপন কথা বলি, কাউরে বলো না। যখনই দেখবা বেগের সাইন চিহ্ন এবং ত্বরণ বা বলের চিহ্ন বিপরীত, তাহলে বুঝো বেগ কমিচ্ছে। হ্যাঁ হলে বেগ কমে, বস্তু বেগ এদিকে বল এদিকে, বেগ কমে যাবি। বেগ পজিটিভ বল নেগেটিভ, বেগ কমে যাবি। বেগও যেদিকে বল সেদিকে, বেগ বেড়ে যাবে। এখানে এরকম ঘটনা আছে। আমি বিশ্বাস করি না, কেন বাপ্পারাজ হয়েছ তোমাকে বিশ্বাস করাচ্ছি। দেখো এখানে কি হয়েছে দেখি, এ বল কোন দিকে রে? নিচে রে পাটে। বেগের ডিরেকশন কোন দিকে রে? নেগেটিভ বেগ রে। নেগেটিভ বেগ মানে কোন দিকে রে? এইদিকে ভি ডিরেকশন, তাহলে ভি মনোযোগ, ভি সমান সমান পজিটিভ, ইস 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 ভি নেগেটিভ। এ বল কোন দিকে কাজ করে রে? সাম্যবিন্দুর দিকে। এ রে 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 একই বল যেদিকে তরন্ত সেদিকে রে, বল আর তরন্ত জাতি ভাই একই। দেখ তো বেগের মান বাড়ছে না কমছে? এটি আয়, এটি আয়, বেগ কি লা 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 ভি নেগেটিভ। এ বল দেখ না কোন দিকে রে? বল কোন দিকে কাজ করে? সাম্যবিন্দুর দিকে। তাহলে এ কোন দিকে? এ পজিটিভ। বিপরীত কিনা? কি হওয়ার কথা? বেগ দেখ কমে গেছে, কমে 0 আছে। ওপরে বাড়ে চ, ওপরে বাড়ে চল। দেখ বেগের বেগগুলো খুব পজিটিভ, কিন্তু বেগ কি পজিটিভ। তাহলে এইদিকে বেগ কি? ভি কি পজিটিভ। এই এ কোন দিকে কাজ করে রে? সাম্যবিন্দুর দিকে। তাহলে এও কি, এও কি পজিটিভ। দেখ তো বেগ বাড়ছে না কমছে? বাড়ছে, ওই বাড়ে চল। বেগ পজিটিভ, বেগ কমা মানে কিন্তু নেগেটিভ নয়। বেগ দেখ এই বেগের সামনে প্লাস দেওয়া, প্লাস দেওয়া, প্লাস দেওয়া, প্লাস দেওয়া, প্লাস দেওয়া। ভি কি? ভি পজিটিভ। তাহলে দেখ তো এ কি রে? এ কোন দিকে রে? এদিকে না, এদিকে না, তাহলে এ কি নেগেটিভ। দেখ তো দুটো বিপরীত সাইন না, কি হওয়ার কথা? কমার কথা না? এই যে বেগ কমছে। এ পাশেই থাক বস্তু আর এখানে থাক। এখানে থাকলে সর্বোচ্চ বল দিয়ে স্প্রিং তার সর্বোচ্চ বল দিয়ে বস্তু কাছে আয়, তাহলে সর্বোচ্চ বল দিলে তো ওখানে দ্রুত বেগের পরিবর্তন ঘটবে। 0 থেকে হঠাৎ করে 5 হয়ে গেছে। আর এখানে বেগের পরিবর্তন ধীরে ধীরে কি হচ্ছে? কমেছে, কারণ স্প্রিং বল ধীরে ধীরে কমে যাচ্ছে। সাম্যবিন্দুতে স্প্রিং বল কি হচ্ছে? 0 হচ্ছে। এবার বস্তু গতি জড়তাজনিত কারণে এখানে যখন ঢুকছে, তাহলে এদিকে হচ্ছে আমাদের কি বেগ, আর ওদিকে বল, বেগের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। এবার এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, স্প্রিং করছে। কে তুই মাদক কে? তোর তো থাকার কথা মাঝখানে। তোর ওদিকে সর্বোচ্চ বল কাজ করছে, কি বল? স্প্রিং বল। দ্রুত বেগের পরিবর্তন হচ্ছে, দ্রুত বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগের পরিবর্তন হার ধীরে ধীরে কি হচ্ছে? কমেছে। কেন? ওইদিকে যত যাচ্ছে তত স্প্রিং বল কমে যাচ্ছে। তাহলে স্প্রিং বল কমে গেলে ত্বরণও তো আমার কম হবে। তা ত্বরণের হারটা আমার ধীরে ধীরে ওইদিকে যত যাচ্ছে ত্বরণ হারটা কমে যাচ্ছে। এবং তা উদাহরণের মাধ্যমে তোকে বুঝে দিচ্ছি। এরপর যদি তুই করিস এ ডাব্লিউ, তুই কেন আমাকে বুঝাস? তাহলে সম্ভব? সম্ভব না। সবই উপস্থাপন করছে এখানে, চিহ্ন মিহ্ন ভাই ভাই হুয়া ইচ অ্যান্ড এভরিথিং। খালি তো চিন্তা করা পালা ভাষায়, এবং সবই উপরে লিখে দিয়েছি। ম্যাক্সিমাম এ সেই হাবি জাবি ইত্যাদি ইত্যাদি সব লিখে দিয়েছি। তোমার উচিত এই বিষয়টা খুব ভালোভাবে খাঁটি খুঁটিনাটি সব তুলে রাখা। এটাই কিন্তু মেইন পার্ট, মানে এই যে আমাদের পর্যাবৃত্ত গতির মধ্যে এটা কিন্তু মেইন পার্ট। আমরা একটু ছোট করে নিলাম বাবা, ওকে একটু ছোট করে নিলাম। ফাইন স্যার, ফাইন ফাইন। এখানে আমরা তোমাকে যা বলার চেষ্টা করেছি, একটু দাঁড়াও, ওয়েট করো। আমরা তোমাকে যা বলার চেষ্টা করছি দেখো, কাহিনী দেখো, আর কোনো কিছু লেখা যাবে না। যদি কাছে গিয়ে দেখি তুমি লিখেছো, তাহলে কিন্তু খাতা কলম দূরে হারান লাগবে। আমরা সরাসরি স্পন্দনের মেইন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে শুরু করব। এফ সমানুপাতিক -x,
বল সরণের সমানুপাতিক তবে দিক বিপরীতমুখী, এটা বোঝানোর চেষ্টা করছে, যেটা ওখানে আছে। ওটার পরপরে আমরা এগুলো শুরু করে দেব। এফ সমান সমান মাইনাস কে এক্স, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটাকে অনেকে বলবে স্প্রিং ধ্রুবক, আমি বলবো স্প্রিং ধ্রুবক এখানে দরকার নাই। যদি কারো মন চায় এটা কোন ধ্রুবক, যদি বলতেই মন চায় তাহলে বলবা সরল সন্ধিত স্পন্দন ধ্রুবক, কারণ সরল সন্ধিত স্পন্দন পড়তেছি, কারণ এর মধ্যেও এটা আছে। কোনটা? এটা আছে এর মধ্যেও, মানে বোঝনি, এটার মধ্যেও এটা আছে, আবার স্প্রিংয়ের মধ্যেও আছে, সকল ইয়ের মধ্যে এটা আছে। তাহলে এটা কমন, সরল সন্ধিত স্পন্দন গতির জন্য এটা কমন, সিম্পল হারমোনিক মোশনের জন্য এটা কমন। তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন ধ্রুবক। যদি কারো মন দিয়ে চায় বলতে, আমি স্যার আমি নাম ধরে ডাকতে চাই, তাহলে বলবো সিম্পল হারমোনিক মোশন ধ্রুবক। এফ ইকুয়াল কি? এম এ, এম হলো লটকানো ভর, সেটা এই যে দোলকের সাথেই থাকুক আর স্প্রিংয়ের সাথেই থাকুক, বিষয়গুলো স্পষ্ট ক্লিয়ার করে বোঝা লাগবে, না হলে অঙ্ক পারা যাবি না। সেই লটকানো ভর এ হচ্ছে ওখানকার ওই যে ত্বরণ, যেটা যে প্লাস মাইনাস লিখে দিয়েছি, সেই ত্বরণ সমান সমান মাইনাস কে এক্স। এখান থেকে এ সমান সমান বলবো মাইনাস কে ডিভাইডেড বাই এম এক্স। এখান থেকে বক্সের মধ্যে আমি একটা কথা লিখে রাখবো, বক্সের মধ্যে এটা তো গেল, বক্সের মধ্যে রাখবো। কি লিখবেন মিস্টার বক্স? এখানে আমি রাখবো সরল সন্ধিত স্পন্দনের, এই যে তোমাকে আমি একটা সমীকরণ লিখে দিয়েছিলাম সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্যের মধ্যে, এটা কিন্তু সেটা দেখেছ কি লিখছিলাম? সরণ এবং ত্বরণ সমানুপাতিক তবে দিক বিপরীতমুখী, এই সেই সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেল। এটাই আমি তোমাকে বললাম। ওকে, খেয়াল করেছ? ফাইন ফাইন ফাইন, সামনে গাই আগান স্যার। এবার খেয়াল করি আমরা এইটা খেয়াল করি। ইয়েস স্যার, দেখো ফাইন ফাইন। ওকে, এ সমান সমান লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বুঝলাম না স্যার কিছু? বোঝনি না? এটি বুঝবা। আপা তত মুখস্থ, কালকে কর্ম প্রমাণ। কি মুখস্থ কর্ম স্যার? আপাতত ওমেগা সমান সমান রুট ওভার কে ডিভাইডেড বাই এম, অর্থাৎ ওমেগা স্কোয়ার সমান সমান কে সরি ওমেগা স্কোয়ার সমান সমান কে ডিভাইডেড বাই এম। এই ওমেগার চেনো তুমি? না স্যার। যদি কোনো বস্তু আমি এখানে এভাবে ঘোরাই সমকৌণিক বেগে, এভাবে যদি কোনো একটা বস্তুকে সমকৌণিক বেগে বৃত্তাকার পথে ঘোরাই, তা আমি দেখতে পাবো সব কিছু যদি বন্ধ করে দেই লাইটগুলা, আর শুধুমাত্র এদিক থেকে যদি লাইট ফোকাস করি, যে ক্যামেরা থেকে যদি লাইট ফোকাস করি, তাহলে আমি যদি এভাবে ঘোরাই আমি দেখতে পারবো তার ছায়া এই স্ক্রিনের উপরে এরকম করতেছে। আমি কে করি? ছায়া কে করছে, ওপরে গেলে ওপরে, নিচে গেলে নিচে। এটা হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। আর তার এখানে স্ক্রিনে ছায়ার যে গতি, ওটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। এখানে যেটা ওমেগা, এখানে সেটা কৌণিক বেগ। ওমেগা মানে কি? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। এটি ওমেগা কি? একবার ঘুরতে যে কৌণিক সরণ হয় সেটা তো ওমেগা। অর্থাৎ একবার ঘুরতে সময় লাগে বড় হাতের টি, তাহলে বড় হাতের টি টাইমে ঘুরে একবার ঘুরলে কৌণিক সরণ হয় 2 পাই, তাহলে একক সময় কৌণিক সরণ হয় 2 পাই ডিভাইড বাই টি, আর তার নাম কি? ওমেগা। নিউটন বলবিদ্যায় পড়াইছি তো, এলে তো আমি এর এখানে পড়াবো না, এটা তো মনে করে দেবো, তাই না? এটা তো পড়াবো না, মনে যাও। তাহলে এটা হচ্ছে টুয়াইস পাই ডিভাইড বাই টি। এটি যদি হয় টুয়াইস পাই ডিভাইড বাই টি, তাহলে বুঝবা এটি ছায়া ঘুরছে একবার, তাহলে কম্পন করছে কয়বার? একবার। তাহলে টুয়াইস পাই ডিভাইড বাই টি মানে কয়বার? যদি হয় একবার, তাই বললাম। টুয়াইস পাই টি মানে রে ভাগ দেওয়ার পরে কৌণিক বেগ না, কৌণিক বেগ থেকে তুমি কি বোঝো? এখানে দেখো তো টি সময় স্মরণ করছে কত? টুয়াইস পাই। তাহলে একক সময় স্মরণ করছে কত? টুয়াইস পাই ডিভাইড বাই টি। তাহলে 1 সেকেন্ডে কত? টুয়াইস পাই ডিভাইড বাই টি, কৌণিক বেগ, তাই না? আমি কি বলতে চাচ্ছি সংক্ষেপে, তোমাকে প্রমাণ করার পর তোমাকে ফুল বুঝতে পারবা। কৌণিক বেগ, এখানে যেটা কৌণিক বেগ, এখানে সেটা কৌণিক কম্পাঙ্ক। এর মধ্যে থাকে কৌণিক কম্পাঙ্ক মানে কয়বার কত কোন 1 সেকেন্ডে কত কোন স্মরণ ঘটায়।
ওই কম্পাঙ্ক কিন্তু কম্পাঙ্ক দুই রকম আছে কিন্তু, এটা হচ্ছে রৈখিক কম্পাঙ্ক আর এটা হচ্ছে কৌণিক। রৈখিক যেটা পড়ে তো সেটা f সমান 1/t, এটার কথা করছি না, এটা হচ্ছে কম্পাঙ্ক কয় বার ঘরে, আর এটা বার না কত কোণ ঘরে, এটাই তোমাকে বললাম। তাহলে শুধু তুমি কি মনে রাখো আজকে যে এখানে যেটা কৌণিক বেগ, এখানে সেটা কৌণিক কম্পাঙ্ক। যদি আমি কোনো একটা কিছু ঘুরাই আর তুমি যদি দেখতে লাইট পাস করো, তুমি দেখবে এটা ইঙ্গে করছে, ইঙ্গে ঘুরাচ্ছি আর তুমি ওই দিক থেকে লাইট পাস করছো, তাহলে তুমি দেখবে ছায়া ইঙ্গে করছে, আর ওই ছায়ার দৈর্ঘ্য এর সাথে ম্যাচিং হচ্ছে, ওই ছায়ার দৈর্ঘ্য এর সাথে ম্যাচিং হচ্ছে। তাহলে ছায়াটা আমি বলবো ছায়াটা যে ইঙ্গে করতেছে ওটা হচ্ছে সরাসরি স্পন্দন, আর এটাতে ঘুরাচ্ছি ওটা হচ্ছে সমকৌণিক বেগ। সমকৌণিক বেগকে এইভাবে আমরা সরাসরি স্পন্দনে কনভার্ট করতে পারি। তাহলে এখানে যেটা ওমেগা, এখানে সেটা কৌণিক কম্পাঙ্ক। তাহলে এটার নাম কি কৌণিক কম্পাঙ্ক, কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে এটার নাম কি ওমেগা, কৌণিক বেগ। গেল এটা। আপাতত কি লিখে দিচ্ছে এটা মুখস্থ, কালকে কি করব প্রমাণ। তাহলে এবার আমি যদি এটি লিখি তাহলে কি হচ্ছে এ সমান তুমি লিখছো দেখছো মাইনাস কে ডিভাইড বাই এম, এটাকে আমি কি লিখছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারণ কে ডিভাইড বাই এম মানে ওমেগা স্কোয়ার, কে ডিভাইড বাই এম মানে ওমেগা স্কোয়ার। গেল সামনে আগাই আনসার। এ মানে কি খেয়াল করবা, খেয়াল করবা, এ মানে কি খেয়াল করবা, এ মানে হচ্ছে লিখতে পারি ডিভি বাই ডিটি সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। মানে আপনার উদ্দেশ্য কি ওমেগা স্কোয়ার এক্স, আপনার উদ্দেশ্য কি এরকম কেন করতেছেন? আমার উদ্দেশ্য হচ্ছে এই বিস্তারটার নাম কি, এখান থেকে এতটুকুর নাম কি, এই বিস্তারটার নাম কি এক্স। আর এক্স সমান এখানে আমি কি বলবো এ, সর্বোচ্চ বিস্তার। এক্স সমান আমি কি বলবো এ, এ মানে কি সর্বোচ্চ বিস্তার, আর এটা মানে কি মাইনাস এ। তাহলে এই দিকের এক্স সর্বোচ্চ বিস্তার কি মাইনাস এ, এই দূরত্ব হচ্ছে মাইনাস এ, আর এই দূরত্বটুকু কত এ। সর্বোচ্চ বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সর্বনিম্ন যে এই পাশে যে বিস্তারটা সেটাকে মাইনাস এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জায়গাতে এক্স সমান কি আছে এ, আর এই জায়গাতে এক্স সমান কি আছে মাইনাস এ। এক্স সমান এ, সেখানে বেগ কত? এক্স সমান এ পজিশনে বেগ 0, এটা আমার জানা। এই জানা মানটাকে কাজে লাগিয়ে আমি দেখবো এর মধ্যে এখানে এই এমবারে বস্তুর বেগ কত, ত্বরণ কত, সরণ কত, এখানে এমবারে বস্তুর বেগ কত, ত্বরণ কত, সরণ কত, এখানে এমবারে বস্তুর বেগ কত, ত্বরণ কত, সরণ কত, এখানে এমবারে বস্তুর ত্বরণ কত, সরণ কত, বেগ কত। কোন মানটাকে কাজে লাগাবো? জানা মান। তাহলে জানা মান কাজে লাগে অজানা মান বের করব। সেই জানা মানটা কোনটা আমার হাতে আছে? হাতে আছে এ দূরত্বে বা এ বিস্তারে বস্তুর বেগ কি থাকে 0। এই জন্য আমি এখানে এই কামটা করছি। দাঁড়াও দেখো, তাকাও এদিকে, সামনে নেই, ওকে কিছু ঢেকে গেছে না, এদিকে তাকাও। ওগো এটা কি কেটে লিখতে পারবো ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, ডিএক্স ডিএক্স কাটা ডিভি বাই ডিটি তো থাকলো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। পারবো না? পারবো না? পারবেন। ডিএক্স বাই ডিটি মানে কি ভি, তাহলে আমি লিখতে পারি না ভি ডিভি বাই ডিএক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ইয়ে ছাড় ও পাশে পাঠিয়ে দিলে ভি ডিভি সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। কাম হয়ে গেছে। এটি কিসের পরিবর্তন নির্দেশ করতেছে? বেগের। ভেরিয়েবলকে বেগ, ভেরিয়েবলকে সরণ। ওই যে বেগ আমার জানা, সরণ কোন সরণে বেগ 0 হয় সেটা আমার জানা। এই জানা মানটাকে কাজে রেখে অজানা মান বের করব। খেয়াল করি ভি ডিভি সমান সমান এখানে লিখবো না, এখানে লিখবো না, এখানে লিখবো না, এখানে লিখবো, এখানে লিখবো। খেয়াল করি এখানে লিখবো। খেয়াল করি কি স্যার? খেয়াল করি ভি ডিভি সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। মারো ইন্টিগ্রেশন, মারো ইন্টিগ্রেশন। জানা কি তোমার? বলো ইন্টিগ্রেশন জানা কি? এক্স যখন এ তখন বেগ কত 0। এবার যখন এখান থেকে এখানে আসবে তাহলে এ ধরো এখানে আছে, অর্থাৎ অর্ধেক দূরত্ব এটুকু মানে a/2। তাহলে এক্স যখন a/2 তখন আমার বেগ কত? তাহলে এক্স যখন সাপোজ এক্স দূরত্বে বেগ কত?
এই এক্স কি হতে পারে, এ বাই টু হতে পারে, এ বাই রুট টু হতে পারে, মাইনাস এ বাই টু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা আমার জানা আর ওটা আমার অজানা, জানা মানকে কাজে লাগে অজানা মান বের করবো, তার সমীকরণ হচ্ছে এটা। পারি স্যার ডিবি ভি ডিবি ইন্টিগ্রেশন করলে কত হয়, ভি স্কয়ার ডিভাইড বাই টু, তাহলে হচ্ছে ভি স্কয়ার ডিভাইড বাই টু, লিমিট কত দিচ্ছে 0 থেকে ভি। আর ওমেগা, এই ওমেগা কি ধ্রুবক না সমকৌণিক বেগ, তাহলে এটি সমকৌণিক কম্পাঙ্ক, সমকৌণিক বেগ, এটা সমকৌণিক কম্পাঙ্ক, ওটা কি ধ্রুবক, ধ্রুবককে বাইরে নিছি, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার থাক। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কবি এক্স স্কয়ার ডিভাইড বাই টু, সাথে কত থেকে কত, এর থেকে এক্স, মিস্টার টু মিস্টার টু মিস্টার টু কাটা, এটি কি থাকলো আপার লিমিট বসবে ভি স্কয়ার সমান সমান, এটি কি থাকে খেয়াল করো, এটি কি থাকে বসাও, দেখো ওমেগা স্কয়ার কই গেল রে, আছে ওমেগা স্কয়ার আছে। এবার খেয়াল করো আপার লিমিট বসাও মাইনাস ওমেগা স্কয়ার, আপার লিমিট বসাও এক্স স্কয়ার ওমেগা স্কয়ার, এটা এক্স স্কয়ার সূত্রের মাইনাস এক্স এর জায়গাতে এ বসাও এ স্কয়ার। ইয়েস স্যার, বেগের মান ভি, বিভিন্ন পজিশনে বেগের মান ভি বের করে শিখাচ্ছে তোমার, বিভিন্ন অবস্থানে বেগের মান ভি, বিভিন্ন অবস্থানে বিভিন্ন পজিশনে বেগের মান ভি সমান সমান স্কয়ার থাক ওমেগা স্কয়ার লাগমো, লেখার পর কি করবেন, এটা সামনে দেবো আর ওটা পরে দেবো। কোনো সমস্যা আছে তোমার, এটা সামনে পরে দিচ্ছি মাইনাস ভ্যানিশ হয়েছে, কোনো সমস্যা আছে না স্যার, কোনো সমস্যা নাই, তোলো এটা পর দিকে ব্যাচ। অতএব ভি সমান সমান কি লিখবো, দেখো ভি সমান সমান লিখবো প্লাস মাইনাস, ওটা রুট করে দিছে, তাহলে প্লাস মাইনাস হচ্ছে ওপাশে রুট করে দিছে, প্লাস মাইনাস হচ্ছে থাকিচ্ছে কি ওমেগা, আর ওটি কি থাকিচ্ছে, এটি থাকিচ্ছে ওমেগা, আর ওটি থাকিচ্ছে রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বেগের জনপ্রিয় সমীকরণ, বেগের জনপ্রিয় সমীকরণ এইটা, এটা হচ্ছে বেগের জনপ্রিয় সমীকরণ। দাঁড়াও, এটি প্লাস মাইনাস কে স্যার, দেখো একই অবস্থানে বেগ কটা আছে, প্লাস মাইনাস, এই অবস্থানে প্লাস মাইনাস, একবার যাওয়ার সময় একবার আসার সময়, তাহলে একই অবস্থানে এক্স যেহেতু আমি এখান থেকে হিসাব করবো, সবসময় সাম্যবিন্দুতে হিসাব করবো, তাহলে যাওয়ার সময় যদি আমি হিসাব করি তাহলে বেগ পজিটিভ পাবো, আসার সময় হিসাব করলে, কারণ স্মরণ থেকেই যে সবসময় হিসাব হবি, সাম্যবিন্দু থেকে যে সর্বদা হিসাব হবি, তাহলে সাম্যবিন্দু থেকে একই স্মরণে বেগের মান কটা পাবো, দুইটা, এটা প্লাস, এই জন্য বেগের মান প্লাস মানে যাচ্ছে, বুঝছো নাকি? গুড। এবার বলো আমাকে এক্স যদি 0 হয় তখন বেগ কটা ভাই দূরে, এটা ওদিক থেকে আসার সময়, এটা এদিক থেকে আসার সময়, এটা প্লাস একবার কি মাইনাস, তাহলে এক্স যদি 0 বসায় তাহলে কি হয়, এক্স আরে 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 এক্স সমান সমান 0 হলে ভি কত হবে, ভি কত হবে স্যার, এক্স 0 এক্স 0, তাহলে হ্যাঁ কত হবে, এটা হবে এটা তো 0 বসাইছি, তাহলে রুট ওভার এ স্কয়ার, রুট ওভার এ স্কয়ার মানে এ, তাহলে হবে প্লাস মাইনাস ওমেগা এ। মনে রাখতে হবে এটা ভির কিন্তু কি মান, ম্যাক্সিমাম মান। দুটো বেলাম কে, এটা ওই দিক থেকে যাওয়ার সময়, এটা এই দিক থেকে আসার সময়, ওই এক সমান 0 অবস্থানে কয়বার বেগ পাই দূরে, এ ভাই দেখিস না ওপরে একবার বেগ লেখা রাখছি, নিচে একবার বেগ লেখা রাখছি, এমনি আমি তো জানি দিন শেষে আমি এটাই বুঝামো যাতে কথাগুলো বুঝতে পারে সে। এখানে তো এমন কোনো কিছু বলার দরকার হচ্ছে না, কেন ইশারা করলে তো তোমার বোঝার কথা, ও আচ্ছা দুটো এগুলোই তো তোমার বোঝার কথা, কারণ ওটার সাথে মিল আছে তো। ওকে, এক্স সমান সমান এ হলে কি হবে খেয়াল করতো বাবা, এ হলে তাহলে এ পজিশনে বেগের মান কত হবে, এরকম বিভিন্ন পজিশনে তুমি বেগের মান বের করতে পারবা এই সমীকরণের মাধ্যমে, বিভিন্ন অবস্থানে বেগের মান বের করতে পারবা এই সমীকরণের মাধ্যমে। বলো তো এক্স সমান সমান এ হলে বেগের মান কত হবে, ভি সমান সমান এ স্কয়ার, এ তো স্কয়ার স্কয়ার কাটা 0, কি হয় 0। আচ্ছা আমি এই পাশে একটু অর্ধেক অবস্থানে দেখতে চাই, এই দূরত্ব কত, এক্স সমান সমান এ বাই 2, অর্ধেক বিস্তারে বেগ কত আমি একটু দেখতে চাই স্যার, চলো দেখে আসি। এক্স সমান সমান এ বাই 2 হলে বেগের মান কত হবে বলো দেখি, প্লাস মাইনাস, এটি এ বাই 2, তাহলে স্কয়ার বাই 4, তাহলে এটি স্কয়ার, এটি স্কয়ার বাই 4, তাহলে এটি হবে রুট ওভার 3 স্কয়ার বাই 4, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, রুট ওভার 3 স্কয়ার বাই হবে কত 4, তাহলে এবার একটু খেয়াল করি প্লাস মাইনাস, এবার কত হবে রুট ওভার 3,
তাহলে প্লাস মাইনাস এবার খেয়াল করো, এটা হবে √3/2, তাহলে হবে √3/2 এটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে এ, তাহলে √3/2 ওমেগা এ প্লাস মাইনাস। আর একটা কথা, এটা যদি a/2 বসাচ্ছি না, -a/2 বসালে এটাই পাবো। কে কারণ এটা বসাবো তখন এর পর স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে, ওটাই পাবো। ক্লিয়ার কিনা? তাহলে এখানকার a/2 দূরত্বে বেগের মান যায়, এখানকার a/2 দূরত্বে একই বেগের মান। লিখতে তো দেবো না। বলো দেখি কার কার মনে আছে বেগের সমীকরণটা? ভি সমান সমান প্লাস মাইনাস ওমেগা √a² মাইনাস x², মনে আছে? উভয়কে স্কোয়ার করো, উভয় পাশে স্কোয়ার করো, তাহলে ভি স্কোয়ার সমান সমান ওমেগা² a² মাইনাস x², মনে আছে? ভি স্কোয়ার ওমেগা² নিচে দাও, ওমেগা²টা কোথায় দেবো? নিচে দাও, সমান সমান এটি থাকলো স্কোয়ার মাইনাস x²টা পাশে নিয়ে এসো, ভি স্কোয়ার ওমেগা² এবার নিয়ে এসো প্লাস x² সমান a²টা নিচে দিয়ে দাও, নিচে দিয়ে দাও, ভাগ করে দাও, তাহলে হচ্ছে ভি স্কোয়ার, এটি হচ্ছে a² ওমেগা², তাহলে ওমেগা এ তারপরে স্কোয়ার প্লাস এটি x²/a² সমান সমান 1। এটারে কেউ কোনোদিন দেখছো? কোনটারে দেখো তো, এই সমীকরণে দেখছো? a² প্লাস y² সমান সমান 1। ম্যাথে কি দেখো নি তোমরা? এটা বলো তো কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। তোমার পরীক্ষায় যদি কখনো বলে এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ পরীক্ষায় বললে, তাহলে কি বলবা? এটা কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। কে কছে স্যার আপনাকে? না না, এই যে প্রমাণ করছে, এটা থেকে তো বোঝা যাচ্ছে এটা কিসের সমীকরণ, ওটা থেকে তো এটা বানাচ্ছি, তাহলে এটা কিসের সমীকরণ? এটি উপবৃত্তের সমীকরণ। সুতরাং কেউ যদি ওখান থেকে কোশ্চেন করে যে এটা কিসের সমীকরণ, তাহলে অবশ্যই তুমি কিসে লিখে দেবা যে এটা উপবৃত্তের সমীকরণ, এটি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। ক্লিয়ার কি ক্লিয়ার না রে? ক্লিয়ার হয়েছে? এটা যদি আমরা এখানে প্লট করি তাহলে বিষয়টা দেখতে কেমন লাগবে? এই কথা হবে না, এই মনোযোগ। এরপর আমরা নেব এই ওকে, ভেরিয়েবল কে কে? ভি আর এক্স। বিভিন্ন এক্সের বিভিন্ন মানের জন্য ভির বিভিন্ন মান পাচ্ছিলাম না, এক্সের বিভিন্ন মানের জন্য ভির বিভিন্ন মান পাচ্ছিলাম না, তাই ভেরিয়েবলকে ভি আর এক্স। তাহলে এই পাশে রাখছি ভি আর এই পাশে রাখছি এক্স। তাহলে ভির সর্বোচ্চ মান কত? প্লাস ওমেগা এ, আর সর্বনিম্ন মান কত? মাইনাস ওমেগা এ। আর এক্সের এখানে মান কত? এ, আর এ পাশে মান কত? মাইনাস এ। এখানে কত? এখানে কত? a/2 পারছে তো? এখানে a/2 হলে বেগের এখানে মান কত? এইটুকু। ছি ভুলে গেছে, √3/2 ওমেগা এ। এটা প্লাস আর কি ছিল? হ্যাঁ, এটা প্লাস √3/2 ওমেগা এ, এটা মাইনাস √3/2 ওমেগা এ। এটাই বললাম তোমাকে। ফাইন। তাহলে এক্স এর মান যখন এ, তখন দেখো এখানে বেগের মান কত? এখানে বেগের এক্স এর মান যখন এ, তখন এখানে বেগের মান কত? 0। এক্স এর মান যখন প্লাস এ, তখন বেগের মান 0। মাইনাস এ হলেও 0। এক্স এর মান যখন 0, তখন বেগের মান সর্ব, এটা হচ্ছে নিম্ন আর ওটা হচ্ছে সর্ব উচ্চ। ওই পাশে সর্বনিম্ন সর্বোচ্চ না, একবার হচ্ছে এক্স এর মান 0 হলে ওই দিক থেকে আসলে একবার বেগের মান সর্বোচ্চ, এই দিক থেকে আসলে বেগের মান সর্বনিম্ন। তুমি আমাকে কইছিলে নাকি মোবাইলে গো? না চুরি হয়নি।
এক্স এর মান এখানে কত বাবু, এক্স এর মান এখানে কত, এক্স এর মান 0, এক্স এর মান 0 দুই একবার ওই দিক থেকে আসে 0 না, এটাও সর্বোচ্চ ওটাও কি সর্বোচ্চ, এটাও সর্বোচ্চ এটাও কি সর্বোচ্চ, দূরেই তো সর্বোচ্চ ভাই, দূরেই তো সর্বোচ্চ। একবার ওই দিক নেগেটিভ মানে হচ্ছে দিকের কারণে, একবার ওই দিক থেকে সর্বোচ্চ এই দিক থেকে সর্বোচ্চ, তাই না? ওই দিক থেকে সর্বোচ্চ হলে নেগেটিভ, এই দিক থেকে সর্বোচ্চ হলে পজিটিভ। এই তো এক্স সমান 0 অবস্থানে বেগের মান এগুলো হচ্ছে সর্বোচ্চ। আর ওখানে কি বেগের মান, এক্স সমান এ পজিশনে বেগের মান, এখানে বেগের মান কত, এখানে বেগের মান কত, এখানে বেগের মান কত, ভি সমান কত 0, এখানে বেগের মান কত, ভি সমান কত 0। বুঝছো তোমার পছন্দই ভাই? এটা তোমাকে বললাম, এটার সমীকরণ হচ্ছে এটা।